Hello everyone. New Education Policy 2020. 29th of July 2020 তে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে একটা নতুন এডুকেশন পলিসি লঞ্চ করা হয়েছে। সেই পলিসি নিয়ে সবার একটা কনফিউশন রয়েছে। এই নিউ পলিসিতে কি কি চেঞ্জেস আসলো, কিভাবে নতুন করে আমাদের এডুকেশন সিস্টেমের স্ট্রাকচারটাকে রিডিফাইন করা হলো, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে ডিসকাশন করব। তাহলে যে পয়েন্টগুলো চেঞ্জেস এসছে সেগুলো নিয়ে আমি ফার্স্টে শুরু করছি। তাহলে ফার্স্ট যে চেঞ্জেসটা এসছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর যে মিনিস্ট্রি ডিপার্টমেন্টটা ছিল সেটার নাম চেঞ্জ করে এখন হয়ে গেছে মিনিস্ট্রি অফ এডুকেশন। আমাদের 1947 এর পর থেকে আজ পর্যন্ত আমাদের তিনটে এডুকেশন পলিসি চেঞ্জেস হলো। ফার্স্ট এডুকেশন পলিসিটা চেঞ্জ হয়েছিল যখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী 1968-এ। তারপরে চেঞ্জ হয়েছে 1986-এ, তখন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী। আর যে নতুন যেটা চেঞ্জ হলো 2020-তে, তখন আমাদের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার হলে মিস্টার নরেন্দ্র মোদী। তাহলে এইখানে কি মেন মেন পয়েন্ট গুলোতে আমাদের চেঞ্জেস এসছে, সেটার ফার্স্ট পয়েন্ট হলো স্কুল এডুকেশন রিফর্ম। স্কুল এডুকেশনটাকে নতুন করে রিফর্ম করা হয়েছে। নো রিজিড সাবজেক্ট ফর আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স। নতুন করে আমরা যেমন আর্টস নিয়ে পড়তাম, সায়েন্স নিয়ে পড়তাম, কমার্স নিয়ে পড়তাম, তেমন আর কোনো ভাগ থাকলো না। নেক্সট পয়েন্ট চলে আসছে কি ফ্লেক্সিবল এন্ট্রি অ্যান্ড এক্সিট ইনটু দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউট। আমাদের হায়ার স্টাডিজ এর জন্য আমাদের এক্সিট আর এন্ট্রির কোনো রিল্যাক্সেশন আর থাকলো না, এখন সেটা ফ্লেক্সিবল হয়ে গেছে। তারপরে চলে আসছে সিঙ্গেল রেগুলেটর ফর হায়ার এডুকেশন। তাহলে এতদিন যে আমাদের ডিপার্টমেন্ট ছিল, অনেক ভাগ ছিল, সেই ভাগগুলো আর নেই। এখন একটাই ডিপার্টমেন্ট থাকবে, একটা রেগুলেটরি বডি থাকবে যেটা পুরো এডুকেশন সিস্টেমটাকে কন্ট্রোল করবে। আর আমাদের আজকের লাস্ট পয়েন্ট যেটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হলো 6% অফ জিডিপি আমরা পুরো এডুকেশনের ওপরে খরচ করব, যাতে আমাদের এডুকেশন আরো স্ট্রং হয়। যারা আমাদের যে সকল স্টুডেন্ট আমাদের বাইরে চলে গেছে, অলমোস্ট 2.5 ক্রোর স্টুডেন্ট আমাদের বাইরে গিয়ে পড়াশুনো করছে, তাদের আমরা যাতে ইন্ডিয়াতে নিয়ে এসে তাদের সেই পড়াশোনাটা দিতে পারি, সেটা আমাদের মেন লক্ষ্য। তাহলে আমরা এই পয়েন্টগুলো নিয়ে আমরা ডিটেলে ডিসকাশন শুরু করি। তাহলে এতদিন ধরে যে স্কুল এডুকেশনটা ছিল, সেই স্কুল এডুকেশনটা নতুন করে রিফর্ম করা হয়েছে। আমরা দেখে এসেছিলাম 10+2 স্ট্রাকচারে এতদিন আমাদের স্কুল এডুকেশনটা ছিল, সেটা নিয়ে আমরা হ্যাবিচুয়েটেড। বাট এখন যে স্ট্রাকচারটা হলো, এই স্ট্রাকচারটাকে চারটে ভাগে ভেঙে দেওয়া হয়েছে। কিভাবে ভেঙে দেওয়া হয়েছে? 5+3+3+4 এই চারটে স্টেজে ভাঙা হয়েছে, আর প্রত্যেকটা স্টেজের একটা ইন্ডিভিজুয়াল নামও দিয়েছে। তাহলে আমরা যে ফার্স্ট যে স্টেজটা চলে আসছি, যে স্টেজটা রয়েছে 5 ইয়ার ডিউরেশনে, সেই স্টেজটার নাম দেওয়া হয়েছে ফাউন্ডেশন স্টেজ। যেখানে বাচ্চারা বিলং করবে 3 to 8 ইয়ার্স এর বাচ্চারা এই ফাউন্ডেশন স্টেজে বিলং করবে। সেখানে কি হবে, আমাদের প্রি প্রাইমারি যাবে 3 ইয়ার্স, তারপরে ক্লাস 1, ক্লাস 2। তাহলে এই টোটাল যে 5 ইয়ার্স হলো, সেটাকে নাম দেওয়া হয়েছে ফাউন্ডেশন স্টেজ। এই স্টেজের মধ্যে আমাদের স্টুডেন্টদের আমরা ফাউন্ডেশন তৈরি করব এডুকেশনের উপরে। তারপরে নেক্সট যে স্টেজটা চলে আসছে, তার টেনিওর হচ্ছে 3 ইয়ার্স, তার নাম দেয়া হয়েছে প্রিপারেটরি স্টেজ। এই স্টেজ হচ্ছে 8 years to 11 years যে বাচ্চারা রয়েছে তারা এই স্টেজের মধ্যে বিলং করবে, মানে ক্লাস 3 to ক্লাস 5। নেক্সট যে স্টেজটা চলে আসছে, সেই স্টেজটা হচ্ছে আবার 3 ইয়ার্স এর স্টেজ, যাকে নাম দেয়া হয়েছে কি মিডল স্টেজ। এই মিডল স্টেজে কারা বিলং করবে? যাদের বয়স 11 to 14 ইয়ার্স হবে, মানে ক্লাস 6 থেকে 8, তারা বিলং করবে হচ্ছে মিডল স্টেজে। আর লাস্ট যে স্টেজটা এসছে সেটা হচ্ছে 4 ইয়ারের টেনিওর, যেটার নাম দিয়েছে সেকেন্ডারি স্টেজ। এই সেকেন্ডারি স্টেজে কোন বাচ্চারা বিলং করবে? 14 to 18 ইয়ার্স এর বাচ্চারা বিলং করবে, মানে ক্লাস 9 to ক্লাস 12।
তারপরে দেখতে পাচ্ছি কি আমরা আমরা এই যে টোটাল যে ফার্স্ট যে চারটে পয়েন্ট রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের অলরেডি ডিসকাস করে দিয়েছি। তাহলে আমরা ফিফথ পয়েন্ট থেকে আমরা চলে আসবো। এইখানে দেখো কি বলছে, স্টুডেন্ট আপ টু ক্লাস 5 ইন vernacular medium school will be taught in their mother tongue regional language instead of the dominant language of the state। কেসটা হচ্ছে কি, মানে ক্লাস 5 পর্যন্ত মানে ইংলিশ মিডিয়াম ছাড়া যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোয় বাচ্চাদের তাদের মাদার টাঙে পড়ানো হবে। মানে যদি আমার মাদার টাং যেমন বেঙ্গলি, আমি যদি বিহারে গিয়ে পড়ি তাহলে আমি কিন্তু বেঙ্গলি সাবজেক্টটাই পাবো। আমি যে স্টেটে চলে যাই আমার মাদার টাং নিয়ে আমি ক্লাস 5 পর্যন্ত কিন্তু পড়তে পারবো। এটা কিন্তু আমাদের কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। আমরা বুঝতে পারলাম। এবারে নেক্সট পয়েন্ট চলে আসছে কি, স্টুডেন্ট অফ ক্লাস 6 অ্যান্ড অনওয়ার্ডস উইল বি টট কোডিং স্কুল অ্যাজ আ পার্ট অফ 21st সেঞ্চুরি স্কিল। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরোটাই এখন ডিজিটালি মুভ করছি, তার জন্য আমাদের ক্লাস 6 থেকে আমরা কোডিংটা শিখবো। কোডিং মানে কি, আমরা প্রোগ্রামিং মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা উপরে আমরা জোর দিয়েছি। তারপরে বাচ্চারা যেটা নিয়েই পড়াশুনো করুক না কেন, কম্পিউটার সাবজেক্ট না ছাড়াও পড়াশুনো করুক না কেন, তাদের যাতে বেসিক নলেজটা থাকে কম্পিউটারের ওপরে। কারণ আস্তে আস্তে আমাদের পুরোটাই কিন্তু ডিজিটাল হয়ে যাবে। তার জন্য আমরা কিন্তু ক্লাস 6 থেকে বাচ্চাদের ওপর প্রোগ্রামিং এর নলেজটা দেওয়া শুরু করব, যাতে তাদের বেসিকটা ক্লিয়ার থাকে, যাতে ভবিষ্যতে কোনো রকম প্রবলেম না হয়। নেক্সট পয়েন্ট চলে আসছে কি, দ্য প্রগ্রেস কার্ভ অফ দ্য স্টুডেন্ট উইল মেনশন দ্য সেলফ ইভ্যালুয়েশন অ্যাপার্ট ফ্রম দ্য ফিডব্যাক ফ্রম পিয়ার্স বিসাইড দ্য ইউজুয়াল টিচার্স অ্যাসাইনমেন্ট। মানে এতদিন ধরে যে আমাদের রিপোর্ট কার্ড আসতো সেখানে আমাদের টিচাররা কিন্তু আমাদের মার্কস দিত, সেই হিসাবে হতো, কিন্তু এখানে একটা বিশাল বড় রিফর্ম এসছে। এখানে একটা পোর্শন থাকবে সেলফ ইভ্যালুয়েশন, মানে স্টুডেন্টরা নিজেদেরকে চেক করার একটা স্কোপ থাকবে, যাতে স্টুডেন্টরা বুঝতে পারবে যে তাদের কোন জায়গায় ভুল হচ্ছে, তাহলে তাদের বেসটা আরো কংক্রিট হবে। যে জিনিসটা আপনারা হয়তো দেখেছেন, মানে কোনো প্রাইভেট কোম্পানিতে যখন প্রমোশন হওয়ার থাকে তখন কিন্তু সেলফ ইভ্যালুয়েশনের একটা অপশন থাকে, মানে এমপ্লয়িরা তাদের কতটা পয়েন্ট দিচ্ছে প্রত্যেকটা ক্রাইটেরিয়ায় সেভাবে কিন্তু ইভ্যালুয়েট করা হয়। তাহলে তারা তারা বুঝতে পারবে তারা কতটা এগিয়ে রয়েছে বা কোন জায়গায় তারা কতটা পিছিয়ে রয়েছে। তার জন্য সেলফ ইভ্যালুয়েশন একটা বড় পার্ট হতে চলছে। নেক্সট আমরা চলে আসছি কি, স্কুল স্টুডেন্ট উইল হ্যাভ দ্য 10 ব্যাকলেস ডে ডিউরিং হুইচ দে আর টট অ্যাজ আ ভোকেশন অফ দেয়ার চয়েস। দ্য ইনফর্মাল ইন্টার্নশিপ বলে একটা কনসেপ্টকে নিয়ে আসা হচ্ছে, যেখানে কি স্টুডেন্টদের 10 ডেজ দেয়া হবে, যেখানে তারা ভোকেশনাল ট্রেনিং নিতে পারবে তাদের চয়েসের ওপরে। তারা যে তারা কেউ যদি ড্যান্সিং নেয় সেই ড্যান্সের ওপরে, যার যেটা চয়েস থাকবে সেটা নিয়ে কিন্তু সে সেই ট্রেনিংটা নিতে পারবে। তারপরে চলে আসছে কি, স্কুল এক্সাম উইল বি হেল্ড অনলি দ্য 3 লেভেল। এখন থেকে 3টে লেভেলে স্কুল এক্সাম হবে। ক্লাস 3-তে একটা হবে, ক্লাস 5-এ একটা হবে, আর ক্লাস 8-এ একটা হবে। আমরা বোঝাতে পারলাম। অ্যাসেসমেন্ট উইল বি শিফট টু দ্য ফরমেটিভ স্টাইল which encourages the higher order thinking skill, critical thinking and conceptual। তাহলে কেসটা কি হচ্ছে, এতদিন যে মুখস্থ করতে হতো, মানে এখন বেসিক্যালি সাবজেক্টটা চলে যাবে হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড, অ্যাপ্লিকেশন বেসড, যাতে যে জিনিসটা করছে সেই জিনিসটা স্টুডেন্টরা যাতে বোঝে, যাতে স্টুডেন্টদের সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট বাড়ে, যাতে স্টুডেন্টরা আরো তার প্রতি ইনভলভমেন্ট হয়। তার জন্য এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের কিন্তু স্কুল এডুকেশনটাকে রিফর্ম করা হয়েছে। তারপরে চলে আসছে কি আমাদের সেকেন্ড পয়েন্ট, নো রিজিড সাবজেক্ট সিস্টেম ফর আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স। নতুন করে যে জিনিসটা বললাম, আর্টস সায়েন্স আর কমার্স কিছু থাকবে না। যেমন ধরুন কেউ যদি বিএসসি করছে কেমিস্ট্রিতে, কেউ কেমিস্ট্রি অনার্স নিয়ে বিএসসি করছে, তাহলে নর্মালি তার 5 সাবজেক্ট কি হয়, ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্স থাকে। কিন্তু এখন থেকে কোনো স্টুডেন্ট যদি কেমিস্ট্রিতে অনার্স করছে বা কম্পিউটার সায়েন্সে অনার্স করছে,
তারা যদি চায় তাদের 5 সাবজেক্ট হিসাবে কিন্তু এডুকেশন হিস্ট্রি রাখতে পারে। ম্যান্ডেটারি কিছু নেই যে ম্যাথস আর ফিজিক্সই রাখতে হয় বা ম্যাথস আর কেমিস্ট্রি রাখতে হবে। তারা নিজেদের মতো সাবজেক্ট কিন্তু চুজ করতে পারবে। এই জিনিসটা আমাদের ফার্স্ট পয়েন্টে বললো, আশা করি আমরা বুঝতে পারলাম। সেকেন্ড পয়েন্টে আমাদের কি বলছে, বোর্ড এক্সাম টু কন্টিনিউ বাট দিস উইল ডিজাইন ফর দ্য holistic development. A new national assessment center, পারাক, পারাক বলে একটা অ্যাসেসমেন্ট সেন্টার এসে, পারাকের ফুল ফর্মটা কি? পারাকের ফুল ফর্ম হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর holistic development will be established. Board exam will be less strict, মানে বোর্ড এক্সামটা সেইভাবে কিন্তু আগের মতো অতটা টাফ থাকবে না, অনেকটা বেশি ইজিয়ার হবে। আর একটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট থাকবে যার নাম হচ্ছে পারাক, যেখান থেকে কি আমরা বুঝতে পারবো আমাদের ডেভেলপমেন্টটা। নেক্সট পয়েন্ট যেটা চলে এসেছে, এমফিল প্রোগ্রামটা কিন্তু আর থাকছে না। এই এডুকেশন সিস্টেমে এমফিল বলে কোনো প্রোগ্রাম আর থাকছে না। তাহলে স্টুডেন্টরা নর্মালি 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি করার পর তারা 1 ইয়ার মাস্টার করবে, তারপরে ডিরেক্টলি তারা কিন্তু পিএইচডি তে ঢুকে যেতে পারবে। তাহলে কি আর এমফিল এর জন্য কোনো স্কোপ থাকছে না। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম। নেক্সট জিনিসটা চলে আসছে কি, ফ্লেক্সিবিলিটি এন্ট্রি অ্যান্ড এক্সিট ইনটু দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউট। ফ্লেক্সিবিলিটি মানে কি বোঝাতে চাইছে, যেমন আর্টস সায়েন্স আর কমার্স যেমন ছিল না, তেমনি এখানে কি এন্ট্রি আর এক্সিট এর কোনো কিন্তু লিমিট নেই। সেটা তার স্টুডেন্টের ইচ্ছা মতন, মানে স্টুডেন্টের নানা রকম কন্ডিশন দেখে সে যখন পড়া তার সুবিধা হবে সেভাবে কিন্তু সে হায়ার এডুকেশন করতে পারবে। তাই বলছে ফার্স্ট পয়েন্ট আমাদের কি বলছে, আমাদের বলছে আন্ডার দ্য নিউ সিস্টেম flexibility will be given to the student both in choosing the subject for the education as well as their entry and exit in the college degree program. কলেজ ডিগ্রিতে কিন্তু কোনো আর এজ ব্যারিয়ার সেভাবে থাকছে না। সে যদি কোনো স্টুডেন্ট যদি ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য পড়াশোনা যদি না করতে পারে, সে কিন্তু আবার পরে এসে পড়াশোনা করতে পারে, সেই জিনিসটা আমি দেখছি পরে এসে। সেকেন্ড পয়েন্ট বলছে another noted changes will be the duration of the general stream undergraduate course to be the 4 years. 4 years এর আন্ডারগ্রাজুয়েট কোর্স হবে with the option to exit with the certificate at the end of the 1 year. The first year এ কেউ যদি কোর্সটা শেষ করে বেরিয়ে যায় তাকে কিন্তু তাহলে ফার্স্টে একটা সার্টিফিকেট দেওয়া হবে। কেউ যদি 2 বছর পরে বেরায় তাহলে তাকে দেয়া হবে হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট। কেউ যদি 3 বছর পরে বেরায় তাকে দেয়া হবে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট। কেউ যদি 4 বছর পুরোটাই কমপ্লিট করে তাকে দেয়া হবে হচ্ছে ব্যাচেলার রিসার্চ ডিগ্রি, ব্যাচেলার রিসার্চ ডিগ্রি সার্টিফিকেট তাকে দেয়া হবে। তাহলে 1 বছর করলে দেয়া হবে কি, দেয়া হবে শুধু সার্টিফিকেট দেয়া হবে। 2 বছর কেউ যদি কোর্সটা কমপ্লিট করে এক্সিট করে তাহলে তাকে দেয়া হবে ডিপ্লোমা। 3 বছর কোর্সটা কমপ্লিট করলে তাকে দেয়া হবে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি। আর 4 বছর সে যদি কোর্সটা কন্টিনিউ করে তাকে দেয়া হবে হচ্ছে ব্যাচেলার রিসার্চ ডিগ্রি। তাহলে কি মানে কেউ যদি এক্সাম মানে 1 বছর কন্টিনিউ করার পর কেউ যদি ছেড়ে দেয় তাহলেও কিন্তু সে একটা সার্টিফিকেট পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি চেঞ্জেসটা এসছে। তারপরে কেউ যদি 1 বছর যদি ছেড়ে দেয়, আমাদের যেটা থার্ড পয়েন্টে বলেছে অলসো দোজ ড্রপিং আউট ইন দ্য মিডল অফ দ্য প্রোগ্রাম ক্যান রিজয়েন দ্য কোর্স লেটার অ্যান্ড রিজিউম ওয়্যার দে লেফট। মানে কেউ যদি 1 বছর পরে যদি পড়াশোনাটা ছেড়ে দেয় কোনো প্রবলেমের জন্য, সে তারপরে আবার যখন জয়েন করবে সে কিন্তু 1 বছর কমপ্লিট হওয়ার পর থেকেই জয়েন করবে। মানে 2 বছর কেউ যদি কমপ্লিট করে তাহলে সে যখন আবার জয়েন করছে সে তখন কিন্তু 2 বছরের শেষ থেকেই জয়েন করবে। তাহলে এক্সিট আর এন্ট্রিটা কিন্তু আমাদের ফ্লেক্সিবল হয়ে গেল। আর আমাদের যে লাস্ট পয়েন্ট রয়েছে, কেউ যদি মাস্টার্স করছে সেটা এমএ এমএসসি এমকম যাই হোক না কেন, সেটা কেউ যদি 4 ইয়ার্স এর ব্যাচেলার ডিগ্রি করে তার জন্য মাস্টার ডিগ্রিটা হয়ে যাবে হচ্ছে 1 ইয়ার্স এর জন্য। কেউ যদি 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি করে তার জন্য তার মাস্টার ডিগ্রিটা হয়ে যাবে হচ্ছে 2 ইয়ার্স এর জন্য। তাহলে আশা করি বুঝতে পারলাম, মানে কাউর যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে তার মাস্টার্স করতে লাগবে 2 ইয়ার্স,
কারোর যদি ব্যাচেলার রিসার্চ ডিগ্রি থাকে তাহলে তার মাস্টার্স করতে লাগবে হচ্ছে 1 ইয়ার্স। মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে সে কিন্তু ডিরেক্টলি পিএইচডির জন্য এলিজিবল হবে। তারপরে আমাদের নেক্সট পয়েন্ট চলে আসছে কি, সিঙ্গেল রেগুলেটর ফর হায়ার এডুকেশন। এখন থেকে সিঙ্গেল রেগুলেটর চলে এসছে, মানে আমাদের যে এডুকেশন সিস্টেম রয়েছে সেই এডুকেশন সিস্টেমের মধ্যে একটাই হায়ার অথরিটি থাকবে যে পুরো এডুকেশন সিস্টেমটাকে কন্ট্রোল করবে। কিন্তু তার মধ্যে আমাদের মেডিকেল, ডেন্টাল অ্যান্ড লিগাল এডুকেশনটা কিন্তু পড়বে না। বাদ বাকি মেডিকেল, ডেন্টাল, লিগাল ছাড়া বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পড়বে হচ্ছে হায়ার এডুকেশনের যে ডিপার্টমেন্টটা হবে তার নাম দেয়া হয়েছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া মধ্যে কি আমাদের যেটা এতদিন যেটা ছিল ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন মানে AICTE, এইগুলো যেমন ডিফারেন্ট ডিফারেন্ট বডি ছিল, সেই বডিগুলো মার্জ হয়ে একটা নতুন বডি তৈরি হবে যার নাম হবে হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। আশা করি আমরা বুঝতে পারলাম যে একটা অথরিটি হচ্ছে যে পুরো এডুকেশন সিস্টেমটাকে কন্ট্রোল করবে মেডিকেল, ডেন্টাল অ্যান্ড লিগাল এডুকেশন ছাড়া। নেক্সট পয়েন্ট তাহলে কি আমাদের, এনইপি 2020 মেন এম কি? মেন এমটা হচ্ছে যে আমাদের হায়ার এডুকেশনের সিট বাড়ানো, যাতে যদি আমরা সিট বাড়াতে পারি তাহলে যে স্টুডেন্টরা তারা পড়ার জন্য বাইরে চলে যাচ্ছে তারা যারা আর বাইরে না যায় সেই স্কোপটা যাতে আমাদের ইন্ডিয়া প্রোভাইড করতে পারে, যাতে আমাদের স্টুডেন্টরা আমাদের এখানে থেকেই তারা নিজেদেরকে তৈরি করতে পারে। তাহলে কি বলেছে আমরা একবার দেখে নিই, চলুন। NEP 2020 aims to increase the gross enrollment ratio in a higher education, including vocational education, from 26.3% in 2018 to 50% by 2035। মানে আমাদের রেকর্ড অনুযায়ী 2018-এ কি ছিল 26.3%, সেটাকে আমরা নিয়ে যেতে চাই 2035-এ 50%। মানে এই 15 ইয়ার্সে আমাদের এই এম যাতে আমরা 50%-এ নিয়ে যেতে পারি। এই 50%-এ নিয়ে গেলে কি হবে সেটাই বলেছে, and aims to add 3.5 crores new seat to the higher education institute। তাহলে নতুন সিটটা আমাদের এখানে অ্যালোকেট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি বলেছে, তাহলে কতগুলো সিট অ্যালোকেট হবে, আমাদের অ্যালোকেট হবে হচ্ছে 3.5 crores সিট আমাদের কিন্তু অ্যালোকেট হবে। তাহলে আমাদের লাস্ট পয়েন্টে আমরা চলে এসেছি। লাস্ট পয়েন্টে আমাদের কি বলেছে, আমাদের বলেছে হচ্ছে 6% অফ জিডিপি আমাদের খরচ করা হবে এডুকেশন সিস্টেমের উপরে। তো আমাদের ইউনিয়ন হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্টার প্রকাশ জাভেদকর স্যার আমাদের যে জিনিসটা বলেছে সেটাকে কোট আনকোট আমরা বলছি, কি বলেছে আমরা এখান থেকে দেখতে পারবো। তো উনি বলেছেন, ইট ইজ আওয়ার প্রায়োরিটি that 6% of GDP should be allocated to education, while the total expenditure by central and state governments on the education was 3.8% of GDP in 2014। 2014-এ যেটা 3.8% ছিল, it has increased 4.6% now, সেটা 2020-তে 4.6% হয়েছে। This indicate that we are progressing towards 6%। তাহলে সেটাই আমাদের ইন্ডিকেট করছে যে 6%-এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমরা যদি এডুকেশনে আমাদের জিডিপি 6% খরচ করতে পারি তাহলে কি আমাদের এডুকেশন সিস্টেমটাকে আরো আমরা গুছিয়ে সাজাতে পারবো। তাহলে আমাদের স্টুডেন্টদের আর বাইরে যেতে হবে না, সেই স্কোপটা আমাদের কান্ট্রি তাদের প্রোভাইড করতে পারবে, যে স্কোপটা আমরা হয়তো পাইনি, বাট যাতে নেক্সট জেনারেশন সেই স্কোপটা পায়, সেই জিনিসটা কিন্তু আমাদের মেন এম। তাহলে আমরা তো একদম শেষে চলে আসলাম। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, আমাদের যে নিউ এডুকেশন প্ল্যান যেটা রয়েছে 2020-তে, সেখানে কি আমাদের স্কুল এডুকেশনে হিউজ চেঞ্জ করা হয়েছে, আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়েছে। তার সাথে কি করেছে, হায়ার এডুকেশনেও প্রচুর চেঞ্জেস এসছে, সায়েন্স, আর্টস, কমার্স বলে কিছু এখন নেই, আর যে কোনো সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করতে পারবে।
যে যে কোনো সময় তারা এন্ট্রি করতে পারবে, এক্সিট করতে পারবে। তার সাথে কি একটা রেগুলেটরি বডি থাকবে যেটা মেডিকেল আর ল সিস্টেম ছাড়া পুরো এডুকেশন সেক্টরটাকে যে কন্ট্রোল করবে। তার সাথে কি করা হয়েছে, তার সাথে আমরা ক্লাস 6 থেকে আমরা কিন্তু কম্পিউটারটার প্রোগ্রামিংটা ঢুকিয়ে দিচ্ছি, কোডিংটা ঢুকিয়ে দিচ্ছি, যাতে বাচ্চারা আমাদের যে সাবজেক্ট নিয়েই পড়ুক, তাকে যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে হবে এমন ম্যান্ডেটরি নয়, যাতে তাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়। কারণ দিন যত যাবে তত কিন্তু আমরা ডিজিটাল ইন্ডিয়ায় কিন্তু কনভার্ট হতে থাকবো। এখনই আমরা দেখুন এই গত 1 বছরের মধ্যে আমাদের কি চেঞ্জ হয়ে এসছে, হিউজ চেঞ্জ হয়েছে। যারা আগে স্মার্টফোন ইউজ করতে পারতো না, এখন তারা কিন্তু স্মার্টফোন ইউজ করছে, অনলাইন ট্রানজাকশন করছে। সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। এই ডিজিটাল এডুকেশনের জন্য কিন্তু আমাদের অনেক দিক থেকে উপকার হবে, সেইগুলো তো আমাদের থাকবেই। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং এই জিনিসটাকে আশা করি আপনি আপনাদের সামনে বোঝাতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, বা স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা কিন্তু কোয়ারি করতে পারেন, তাহলে আমি সেই অ্যান্সারটা দিয়ে দেবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ লার্নিং, কিপ শেয়ারিং। থ্যাংক ইউ।